আধার জামি একা আমি। কেরালা ট্রিপের সেকেন্ড ভাগে আপনাদের সকলকে স্বাগত। ঠিকই দেখলেন, মুন্নার ট্রিপের প্রথমটা যতটাই আনন্দের সাথে শুরু হয়েছিল, মাঝখানে একটা ছোট অ্যাক্সিডেন্টের মাধ্যমে সবাই একটু বিমর্ষ হয়ে গেছিল। যাই হোক, আসি মুন্নারের সৌন্দর্যের কথা। মুন্নারের সৌন্দর্য কতটা এবং কিভাবে মুন্নার ঘুরবেন, কত রাত্রি মুন্নার রাখলে ঠিক হবে, এই টোটাল এই বড় ভিডিওটাতে আপনাদের সেই নিয়ে আলোচনা করব। কেরালা এমন একটি ট্রিপ যেখানে আপনি পাহাড়, জঙ্গল এবং সমুদ্র তিনটে একসাথে পাবেন। তাই মুন্নারকে ভালোভাবে এনজয় করতে গেলে 2 রাত্রি অবশ্যই আপনাকে রাখতে হবে। মুন্নারের সৌন্দর্য আস্তে আস্তে যখন আপনারা দেখবেন বুঝতে পারবেন, এত বিস্তীর্ণ চা বাগান এবং এত সুন্দর নীল আকাশ আপনি শুধুমাত্র উটিতে পাবেন। এছাড়া এই সৌন্দর্য উত্তরবঙ্গে পেলেও এতটা বিস্তীর্ণ হবে না। চলুন, এন্নাকুলাম থেকে আমরা আগের পর্বে দেখিয়েছিলাম দুপুরবেলা আমরা কিন্তু 1:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। যাওয়ার পথে আমাদের একটা সুন্দর ঝর্ণা পড়েছিল, সেই ঝর্ণাটি এখন দেখে নিচ্ছি। যেহেতু কেরালাতে ঝর্ণার সংখ্যা খুব একটা কম নয়, তাই রাস্তার মাঝে মাঝে কিন্তু বিভিন্ন রকমের ঝর্ণা পড়বে, তাই আপনারা নেবে অবশ্যই কিন্তু সেগুলো উপভোগ করবেন। চলুন আগে ঝর্ণাটি দেখে নেওয়া যাক। ফলসটির নাম চিয়াপাড়া ওয়াটারফলস। ফলস যেহেতু, তাই সকলেই খুব এনজয় করলো এবং আমার বাবা, মা, ছেলে, মেয়ে সকলেই এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্যে বেশ প্রস্তুত হয়ে গেল। চলুন কিছু ছবি তুলে নেওয়া যাক। এবং কাকাবাবু দেখুন একবারে হাত ছড়িয়ে ছবি তুলছেন। ইনি আমাদের ট্যুরের বেশ মজাদার লোক ছিলেন, বারুইপুর থেকে এসেছিলেন। দারুণ। ফাইনালি আমরা মুন্নার পৌঁছালাম ওই সন্ধ্যে 6টা নাগাদ। তখনও বেশ ভালোই আলো ছিল। এটা ছিল ইডেন হলিডেজ, ঠিক একটা ক্যাসেলের মতো, দুর্গর মতো। হোটেলটা কিন্তু দারুণ হোটেল, একদম রিভার সাইড। এই হোটেলের পেছনেই কিন্তু একটা মাটুপাটোয়া ড্যাম থেকে যে জলটা আসছে, সেই জলটা কিন্তু পুরো ওখান থেকে বইছে। আপনাদের দেখাবো হোটেলের ভেতরটা পুরোপুরি। খ্রিস্টমাস 25 ডিসেম্বর উপলক্ষে বেশ সাজানো গোছানো চলছিল। চলুন ভেতরে যাওয়া যাক। আর এই হোটেলের পুরো বিবরণ এবং ডেসক্রিপশনটা আর হোটেলের ভেতরে রুম সম্পর্কে সবটা কিন্তু একদম লাস্টে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। একদম শেষে এই ভিডিওর ডেসক্রিপশন আমি পেয়ে যাবেন। হোটেলে ঢুকতে ঢুকতেই ব্যাগপত্র লাগেজ রেখেই দেখি চঞ্চলদা প্রচুর বেগুনি ঘরে দিয়ে গেলেন। মানে আজকে স্ন্যাক্স আমাদের মুড়ি আর বেগুনি আর চানাচুর আর পেঁয়াজ। এই বেগুনিটা আমার এত ভালো লেগেছিল, আমি ডায়েটে থাকাকালীন বেগুনি সচরাচর খাই না। সেদিনকে 4টে বেগুনি খেয়েছিলাম, আমার ছেলেও খুব ভালো খেয়েছিল। তারপর সোজা আমরা রাত্রে লাঞ্চে চলে গেলাম। যেহেতু অনেকটা ট্রাভেল করে এসেছিলাম, একটু ক্লান্ত হয়ে গেছিলাম, আর মুন্নারে ঢুকে আবার সেই ঠান্ডা ফিরে পেয়েছিলাম, তাই ঘরের মধ্যেই বসেছিলাম। বেশ শীত করছিল। আজকে রাতের মেনুটা কি সেটা সামনেই দেখতে পাবেন। অসাধারণ একটা মেনু অপেক্ষা করছে আমাদের লাঞ্চের টেবিলে। হোটেলটার যে ডাইনিং রুম ছিল, রুমটা কিন্তু দারুণ। আজকে রাত্রের মেনু চঞ্চলদা কী করেছে সেটা বলে দিই আপনাদের। গোবিন্দভোগ চালের গরম গরম খিচুড়ি, ওই দেখুন নিজেই পরিবেশন করছে, সাথে ডিম ভাজা, পোড়ের ভাজা, চাটনি, পাঁপড় আর সম্ভবত আলু ভাজা করেছিল। মানে এত সুন্দর লাগছিল ওই গরম খাবার ঠান্ডার মধ্যে। এক অসাধারণ অনুভূতি। ভিডিওটা নিজেও আমি এডিট করছি আর ঠিক সেই সব কথা মনে পড়ছে। আর প্রচুর ভেজিটেবলস ছিল কিন্তু খিচুড়িটার মধ্যে, দারুণ হয়েছিল। দেখুন, এনজয় করুন। না কেমন
কাজ হলো এই গেল টাকা। তো একটু ঝোল দিবা আমাকে। হ্যাঁ মানে একটু টাল টাল ব্যাস, আর লাগে না। আলু বেশি লাগে না আমাদের, ওই জন্য বলি। দেখ মুন্নারে সকালে উঠে আজকে আমাদের সাইট সিনের পালা। সকালবেলা যেহেতু সাইট সিনটা এরাভিকুলাম ন্যাশনাল পার্ক যাব, তাই একটু সকাল সকাল 8টার সময় আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছিল, কারণ ওখানে গাড়িতে প্রচুর লাইন পড়ে, ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে তো সেই কারণে। এবার যেহেতু আমাদের দুপুরে ফিরে আবার হোটেলেই লাঞ্চ করব, তাই সকালে আমাদের ডিম সেদ্ধ, মুড়ি, আলু চচ্চড়ি, পরোটা, তারপরে সাথে মিষ্টি, এগুলো সমস্ত কিছু যন্ত্রটা রেডি করেছে 8টার মধ্যে, আর একদম গরম গরম, সাথে ছোলার ডালও ছিল। যাই হোক এবার খেয়ে নিই। দেখুন এরপর আমরা বেরোবো এরাভিকুলাম ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আমি পরোটা তেলে জিনিস খাই না, তাই মুড়ি আর ঘুগনি খেয়েছিলাম। কেমন আছে? না আমার তো করে এই যে ছোট মানুষটার পাকা পাকা কাজ, আমার ছেলে ও নাকি চাবি খুলবে আবার চাবি দেবে। এটা কি হচ্ছে? এটা ডিসেম্বরের জন্য জোর কদমে প্রস্তুতি চলছে হোটেলেও সাজানোর জন্য। তাই সামনে কি সুন্দর একটু মেরি ক্রিসমাসের জন্য ওরা সাজিয়েছে, দেখুন দারুণ লাগলো। এটা কিন্তু ওরা পুরো হাতে নিজেরা করে সাজাচ্ছিল, আমি আগের দিন রাত্রেও দেখেছিলাম, দারুণ সুন্দর। তা ছেলেও একটু সামনে বললাম আমার একটু ভিডিও করে দাও, আমি করে দিলাম। আমাদের গাড়িও রেডি, সকলে রেডি, বেরোচ্ছে একে একে। এটা আমাদের হোটেলের বাইরের পরিবেশ। হোটেলটা একেবারে নির্জন এবং একদম অফবিট বলা চলে, দারুণ উপভোগ করেছিলাম আমরা। ওই যে পার্কটা যেখানে ওই এক সিংহ ছাগল এসবগুলো সব থাকে, এই আমাদের রাজামৌলি ফরেস্ট এরিয়া। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের ব্যাপারটা একটু বলে দিই আপনাদের এই মেন পয়েন্টে এসে কিন্তু আপনাদের গাড়ি ছেড়ে দেবে, আর এখান থেকে ফরেস্টের মধ্যে দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাস আপনাদের এরাভিকুলাম ন্যাশনাল পার্কে ওখানে নিয়ে যাবে, এবং সেটা কিন্তু আসা এবং যাওয়া জনপ্রতি 200 টাকা আপনাদের কিন্তু অনলাইনে ওখান থেকেই টিকিট কাটতে হবে, এবং সেটা কিন্তু ক্যাশলেস, ফোনপে, আপনাদের ফোনপে থেকেই কিন্তু এটা দিতে হবে, বা ডিজিটাল যে কোনো পেমেন্ট অপশান থেকে। আর ছোটদের জন্য সেটা 150 টাকা চিলড্রেন। কিন্তু মনে রাখবেন, বারবার বলছি, এখানে কিন্তু ক্যাশ নেওয়া হয় না, ওখানেই আপনাদের বললে টিকিট কেটে দেবে। এই দেখুন এখানকার টিকিট চার্ট। আর বলে রাখি, কোনো ব্যাটারি গাড়ি জাতীয় তারা সেগুলোও নিতে পারেন, সেগুলোরও আলাদা কস্ট আছে, আপনারা সেটা জেনে নেবেন। আর এখানেই কিন্তু সেই বিখ্যাত নীলকুরঞ্জি ফুল ফোটে 12 বছর অন্তর, এবং যেটার জন্য মেন যাওয়া
নীলগিরি থার আপনারা এখানেই দেখতে পাবেন, যেটা হলো এক ধরনের ছাগল, যেগুলো আপনি ভিডিওতেই দেখতে পাবেন। চলুন এবার আস্তে আস্তে কীভাবে প্রসেস করে আমরা যাচ্ছি সেটা বুঝতে পারবেন। এই লাইন দিয়ে গিয়ে আপনারা সামনে গিয়ে বাসের জন্য ওয়েট করবেন এবং সেই বাস আপনাদেরকে নিয়ে যাবে এবং নিয়েও আসবে। মনে রাখবেন টিকিটগুলো কিন্তু অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ওয়াইজ কাটবেন, কারণ যেরকম যেরকম ওখানে বাসে সিট ফাঁকা হবে সেই অনুযায়ী লোক আনবে তারা। ধরুন আপনারা 12 জন মানুষ, এবার টিকিট আপনাদের 12 জনের একসাথে আছে, অথচ বাসে 4 জনের জায়গা, তখন কিন্তু আপনারা কেউই উঠতে পারবেন না। তাই ইন্ডিভিজুয়াল টিকিট ইজ দ্য বেস্ট। তোমার সিটে বসছিও না। হ্যাঁ আমার সাথেই যাবো তুমি। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক সম্পর্কে একটা কথা বলে দিই, আপনাদের যেখানে বাসটি নিয়ে গিয়ে থামাবে সেখান থেকে কিন্তু হেঁটে ওপরে উঠতে হবে। তাই যাদের পায়ের সমস্যা আছে তারা আস্তে আস্তে ওপরে উঠবেন, কিন্তু চেষ্টা করবেন ওপরে ওঠার। ওপরের দৃশ্যটা কিন্তু এতটাই সুন্দর, এতটাই মনোরম। দেখুন যাতায়াতের রাস্তাটা কতটা সুন্দর, তাহলে ওপরটা কত ভালো হতে পারে। এই আনাইমুদি পর্বতমালা এত সুন্দর দেখতে, আর ওপরের আকাশ এবং এই বিস্তীর্ণ ভূমি শুধু সবুজ আর সবুজ। অবশ্যই চেষ্টা করবেন যাওয়ার। চলুন দেখে নেওয়া যাক। এবার নামার পর আপনাদের দেখাচ্ছি। এইবার আমরা এখানে নেমে পড়লাম। মোটামুটি আসতে সময় লাগবে আপনার বড় জোর 10 মিনিট। এইখানে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো অবশ্যই পারলে দেখে নেবেন। এখানে বাথরুম করার ব্যবস্থা আছে, করে নেবেন। সমস্ত ব্যাগপত্র কিন্তু এখানে জমা রেখে ওপরে উঠতে হয়, এবং শুধুমাত্র জল নিয়ে যেতে পারবেন, কোনো খাবার কিন্তু ওপরে নিয়ে যেতে পারবেন না। তাই মোবাইল এবং জল এই দুটো জিনিস বহন করে ব্যাগে নিয়ে যেতে পারবেন। চলুন এবার এই পার্কটি এনজয় করি। আমি পার্কের একটু বেশি ভিডিওটা করেছি, কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু দারুণ দৃশ্য আছে। এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন আর আস্তে আস্তে পায়ে চলুন। আর একটু লক্ষ্য রাখবেন ওই নীলগিরি থার যে প্রাণীটি, ছাগলের মতো অথচ শিংটা হরিণের মতো, সেগুলো কিন্তু দেখা যাবে এবং তার ভিডিও আমি করেছি। তাই চলুন এনজয় করি, এবং এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মানে অবর্ণনীয় যাকে বলে, আমার কাছে খুব ভালো লেগেছে।
ছিলাম নীলকুরঞ্জি গার্ডেন। এই দেখুন, এখানে হলো সেই ফুল ফোটে যেটা 12 বছর অন্তর একবার। জায়গাটা অপূর্ব। এবারে পৌঁছে গেলাম মোটামুটি 1 ঘন্টা পর আস্তে আস্তে এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের একদম টপ অফ দ্য স্পটে। এরপর আর সাধারণ মানুষের যাওয়ার কোনো পারমিশন নেই। আর এখানেই আছে সেই একশৃঙ্গ টাইপ বা যেটাকে বলে নীলগিরি থার, সেগুলো কিন্তু ওখানে বেশি করে দেখা যায় এবং সেখানে একটা মোমেন্টও করা আছে। সেই ছবি সবাই তুলে আস্তে আস্তে নিচের দিকে রওনা হলাম অন্য দিকের সাইডে। আপনারা যদি চড়াইয়ের রাস্তায় আসেন তারপরে স্টেপের রাস্তা দিয়ে নিচের দিকে যাবেন, তাহলে কিন্তু সিনারিগুলো আরও ভালো দেখতে পাবেন। এদিক দিয়ে আমি একাই গেছিলাম, আর কেউ যায়নি, তাই কাউকে দেখা যাচ্ছে না। এই দেখুন, দেখা গেছে সেই নীলগিরি থার। কিভাবে আমরা ওপরে উঠেছি দেখুন, এই নিচের রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন। জাস্ট জিগজ্যাগ রুটের মাধ্যমে আমরা হেঁটে হেঁটে ওপরে উঠেছি। বেশ ভালোই খানিকটা চড়াই, পায়ের সমস্যা থাকলে ওঠাটা একটু ডিফিকাল্ট, এটা আমি মানছি, কিন্তু বেড়াতে এলে মন চায়। তবে ব্যাটারি গাড়ি আছে, সেগুলো কিন্তু আপনারা একটু হাই কস্টে নিতে পারেন যাওয়ার জন্যে। এই নামার সময় যেহেতু ভেতর দিয়ে এসেছিলাম, তাই বেশ ভালোই নীলগিরি থার কিন্তু আমি দেখতে পেয়েছি। আপনাদেরও দেখাচ্ছি, একটু দেখুন। নীলগিরি থারকে যদি আপনারা কাছ থেকে দেখতে পান, তাহলে অনুগ্রহ করে ওদের ডিস্টার্ব করবেন না, ছোঁয়ার চেষ্টা করবেন না এবং ওদেরকে খাবার, নিজেদের খাবার দেওয়ার চেষ্টা করবেন না। এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে স্ট্রিক্টলি বলা আছে। যেহেতু সকাল সকাল গেছিলাম, তাই আমরা এবার ওখান থেকে খুব তাড়াতাড়ি বাস পেয়ে গেছিলাম। বাস থেকে নামার সময় ওখানে কিন্তু নিচে রেস্টুরেন্ট আছে, যারা ব্রেকফাস্ট করে যাননি তারা কিন্তু নিচেও ব্রেকফাস্ট করে নিতে পারেন, যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম যাওয়ার সময়। খুব সুন্দর খাবার দাবার এবং খুব সফিস্টিকেটেড। আধ ঘন্টার মধ্যে হোটেলে ঢুকেই দেখি চঞ্চলদা একদম গরম খাবার রেডি করে ফেলেছে, সাথে আলু ভাজা, ভেন্ডি ভাজা, মুগের ডাল, মাছের ঝোল আর আলু ফুলকপির দম। দারুণ লাগলো। তাড়াতাড়ি খেয়ে দেই, আমাদের রওনা হতে হবে, তাই ড্রেস পোশাক চেঞ্জ না করেই তাড়াতাড়ি সকলে খেয়ে নিলাম পেট ভরে। আর রান্না দারুণ হয়েছিল আজকে। এরপর নেক্সট আমাদের ফ্লাওয়ার গার্ডেন এবং মুন্নারের বেস্ট ইকো পয়েন্ট, মাটুপাটায়া ড্যাম, এই সমস্ত দেখে সন্ধেবেলা ফেরা। আজকে আমার দ্বিতীয় দিন, তাই রাতে আমাদের কিছু কেনাকাটা করার ব্যাপার আছে, কারণ এখানেই একমাত্র ক্যাডবেরি পাওয়া যায়। তাই দেখুন সামনে কি কি ঘটবে। হোটেলের ডাইনিং রুমে একটা দারুণ অ্যাকোরিয়াম ছিল। 2 দিন ধরে খাচ্ছি আর এই অ্যাকোরিয়ামটা সামনে বসেই দেখছি, দারুণ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরে বেরোতে বেরোতে প্রায় 2:30 বেজে গেল। আজকে মাটুপাট্টা ড্যামের ওপর দিয়ে আমরা প্রথমে আগে ইকো পয়েন্ট চলে যাব, যেখানে আপনাদের শুটিং হয়েছিল চেন্নাই এক্সপ্রেস, শাহরুখ খান আর দীপিকা পাদুকোনের কিছু সিন। সত্যি জায়গাটা অপূর্ব এবং রাস্তায় যাওয়ার পথে ড্যামের ওপর দিয়ে আমরা যাব এবং ইকো পয়েন্টটা যেহেতু একটু অফসাইডের দিকে, তাই তার যাওয়ার পথটাও কিন্তু অসাধারণ। আমি প্রত্যেকটি ভিডিও বাস থেকেই তুলেছি। এই দেখুন, মানে ওই ইকো পয়েন্টে স্টার্টিং হয়ে গেল এবং এই ইকো পয়েন্টের জল একদম সবুজ। যদি চেন্নাই এক্সপ্রেস দেখে থাকেন তাহলে আপনারা জায়গাটা চিনতে পারবেন যে কোন সিনটা এখানে শুটিং হয়েছিল। রাস্তা দিয়েও এখানে ক্যাডবেরির প্রচুর দোকান আছে এবং প্রচুর মেলা বসছে, আপনারা ইচ্ছা করে কিছু কেনাকাটাও করতে পারেন। চঞ্চলদা আমাদের দেখিয়ে নিয়ে গেল কোনখান দিয়ে নামতে হয়। আর বলে রাখি, এই ইকো পয়েন্টের ভেতরে যখন যাবেন তখন আপনাদের 10 টাকার টিকিট কেটে আপনাকে জলের পাড়ে যেতে হবে। আর ওখানে অনেক ফটোগ্রাফার আছে, পারলে সেখানে ছবিও তুলতে পারেন, আনারস খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর জায়গা। আর ইকো পয়েন্ট কেন নামটা সেটাও বুঝতে পারবেন। আপনি জলের এপার থেকে জোরে চিল্লালে ওপার থেকে সেই সাউন্ড রিপিট আসবে। দেখুন অনেকেই চিল্লাবে, আপনাকে আমি সাউন্ড শোনাচ্ছি।
तो फोटो नीचे क्लिक करें वहाँ से। अच्छा अच्छा ठीक है, तो क्लिक करूँगा। हाँ ओके सर, चलेगा। দেখলেন তো কতজন জলের ধারে দাঁড়িয়ে তাকিয়ে চিল্লানোর চেষ্টা করছে এবং আওয়াজের রিফ্লেকশনের অপেক্ষায় রয়েছে। সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ। পারলে আবার একবার চেন্নাই এক্সপ্রেস দেখুন এবং এই জায়গাটাকে উপভোগ করুন। এবার ফেরার পথে চলে এলাম মাটুপাটায়া ড্যামে। এই ড্যামে এখন কিন্তু পুরোটা ঘিরে দিয়েছে, তাই আপনি কিন্তু ড্যামের ওপরে আর যেতে পারবেন না। তাই ওই ড্যামের ওপরে এইটুকুই হেঁটে ঘুরে দেখে নিতে পারেন যে জলাশয়। তবে ছোটোখাটো ফাঁক থাকলে একটুখানি হাত বাড়িয়ে ভিডিও করতে পারেন। আর সেটা কীভাবে ভিডিও করতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি ওই ধারে যাবেন। যাই হোক, চলুন এনজয় করি খানিকটা। তবে পুলিশের স্ট্রিক্ট পাহারা থাকে এখানে, তাই সাবধানে। এরপরে চলে আসবো মাট্টুপাট্টি টি ফ্যাক্টরিতে। এই টি ফ্যাক্টরি কিন্তু বিশাল বড় এবং ভেতরে কীভাবে চা প্রসেস হচ্ছে তা দেখার জন্য কিন্তু টিকিট লাগে। তাই টিকিটের ভিড়টা কত সেটাও সামনে দেখে নেবেন। চলুন, বীভৎস ভিড়। আর এই টি ভ্যালিটা কিন্তু সাংঘাতিক বড় এবং রিপল টি নামে এটা বিখ্যাত। আর প্রচুর বিদেশিরা এখানে আসেন এবং এই ফ্যাক্টরি দেখতে আসেন। এখানে চায়ের জন্য প্রচুর মানুষ খেতে আসেন। আর এখানে নাকি বিভিন্ন ধরনের চা তৈরি হয়। এই গেলাম আমরাও চায়ের ফ্যাক্টরি দেখার জন্য। এটা তো আর ভিডিও দেখানো যাবে না, গন্ধটা নালে দেখাতাম। এখানে চা ব্রেক, চা পান করছে। চা ফ্যাক্টরিতে চা প্রসেস দেখার জন্য টিকিটের মূল্য 120 টাকা। তার জন্য দেখুন লাইন, সবাই বসে আছে টিকিট পাওয়ার জন্যে। তা এটাও কিভাবে দেখতে হয় সেটাও আপনাদের দেখাই। চলুন, এখানে চা খাওয়ার লাইন দেখুন কত, সত্যি ভালো চা। এখানে কিন্তু চাও এই রিপিল টি যে চা ব্র্যান্ডেড টি সেটাও কিন্তু বিক্রি হচ্ছে, বাড়ির জন্য আপনারা কিনতে পারেন। আমরাও গেছিলাম, কিন্তু চায়ের দাম অসম্ভব বেশি। তা আমরা কিনতে পারিনি বা কিনিনি বলাই ভালো, কারণ এত দাম দিয়ে এখান থেকে চা কেনার থেকে আমাদের দার্জিলিং থেকে বা কলকাতা থেকে চা কেনা অনেক বেটার। তা আপনারা গেলে কিনতে পারেন, আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। আর বলেছিলাম না চা ফ্যাক্টরি পেছন দিয়ে কী করে দেখা যায় দেখবো, চলুন দেখে নিই। আর এখানে কিন্তু বহু পুরনো এবং ইন্দিরা গান্ধী থেকে শুরু করে প্রত্যেকে এখানে কিন্তু ভিজিট করেছেন এবং রতন টাটা প্রায় এখানে ভিজিট করতেন। তা প্রত্যেকটা ছবি এখানে কিন্তু দেওয়া আছে। আর টাটারও কিন্তু এখানে চায়ের ফ্যাক্টরি আছে, সেটাও আগামী এপিসোডে দেখতে পাবেন যখন আমরা কুমিলির পথে যাব তখন। আর সত্যি এখানে রতন টাটার খুব আনাগোনা ছিল। তা এবার দেখুন চা ফ্যাক্টরিটা বাইরে দিয়েও কি করে দেখা যায়। চা কেনার লাইন দেখুন, এখানে বিভৎস লাইন। আমরা দামগুলো দেখলাম, তা এত দাম চায়ের আমরা কিনিনি। এরপর সেখান থেকে চলে এলাম আমরা ফ্লাওয়ার গার্ডেনে। ফ্লাওয়ার গার্ডেনে এন্ট্রি ফি কিন্তু 50 টাকা এবং বাচ্চাদের মানে 5 থেকে 10 বছরের মধ্যে হলে সেটা 25 টাকা। তাই 5টার সময় কিন্তু এটা বন্ধ হয়ে যায়, সেই জন্যেই আমরা খুব তাড়াহুড়ো করছিলাম যাতে করে ঢুকতে পারি। এই যত বিপত্তি হলো এখানে ঢোকার মুখেই, আপনাদের শুরুতেই দেখিয়েছিলাম না একজন ইনজিওর্ড হয়েছে। তা এখানে ইনজিওর্ড আমার শাশুড়ি ওই 5টায় ঢোকার তাড়াহুড়োতে
দৌড়োতে আস্তে আস্তে গিয়ে রাস্তায় পড়ে যায়। রাস্তায় পড়ে গিয়ে শোল্ডার, হাত, পা সব কিছুই জখম হয় এবং ওনাকে বসিয়ে রেখে আমরা ভেতরে যাই। তাই এখানে একটু খুবই বাজে সিচুয়েশন তৈরি হয়েছিল, বিশাল বড় ঘটনা ঘটতে পারত। তা যাই হোক, সে যাত্রায় সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং উনি পুরোপুরি মেডিকেলি আনফিট হয়ে যান। তারপর আমরা কোনো রকমে ফ্লাওয়ার গার্ডেনটা দেখে আমরা হোটেল রিটার্ন করি। এখানে সামনে ওনাকে বসিয়ে রেখে আমি যেহেতু ভ্লগে আপনাদের দেখাবো সেই কারণে আমাকে যেতে হয়, বাকিরা সব এখানেই ছিল। তা দেখুন একটু ফ্লাওয়ার গার্ডেনটা খুবই মানে বিহল সিচুয়েশন তৈরি হয়েছিল এখানে, তা সত্ত্বেও যেতে হয়েছিল। কেউ যেতে চাইনি, কিন্তু আমি গেছিলাম যাতে করে আপনাদের এই পুরো ব্যাপারটা তুলে ধরতে পারি এবং ফ্লাওয়ার গার্ডেনে কী আছে সেটা দেখাতে পারি। তবে এটা বলে রাখতে পারি, ফ্লাওয়ার গার্ডেনটা কিন্তু খুব সুন্দর। আমি উটিতেও বোটানিক্যাল গার্ডেন এবং রোজ গার্ডেন ঘুরেছি, কিন্তু এখানে ফুলের যে ভ্যারাইটিস এবং যা অ্যাটমসফিয়ার, এটা কিন্তু অসাধারণ। পারলে অবশ্যই আপনারা দেখবেন। ফাইনালি আমি ফিরে এলাম, তখন ওরা আবার উঠে এবার বাড়ি যাওয়ার পথে আমরা কোনো রকমে, যেহেতু রাস্তাতে গাড়ি দাঁড়াতে দেবে না, সেই জায়গায় পুলিশকে বলে আবার গাড়ি দাঁড় করিয়ে ওনাকে তুলে বাড়ি নিয়ে যাওয়া হলো। যাই হোক, একদিক দিয়ে ভালো, আমাদের সব স্পট ক্লোজ হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো দেখা, এবার বাড়ি যাওয়ার পালা। তা যাই হোক, সবাই যেতে পারলো, তা ওনাকেও তুলে নিয়ে যাওয়া হলো। বরফটা কোথায় পাবো? বরফের কাছে আছে কি? ফিরে এসে হোটেলে দেখি বনফায়ার একটা চলছে। ঠান্ডার মধ্যে একটা কলেজের কোনো একটা দল এসেছিল, তা প্রচণ্ড লাউডলি চলছিল ওদের পার্টি, কিন্তু বেশ ভালো। যাই হোক, খারাপ নয়, কিন্তু একজনের শরীর খারাপ বলে এই ব্যাপারটা এনজয় করা যাচ্ছিল না। আজকেও সন্ধ্যাবেলা চলে এলো বেগুনি আর মুড়ি, বেশ ভালো লাগলো। ঠান্ডাটা যে প্রচণ্ড জোর পড়েছিল, সকলেই বেগুনি মুড়ি খেয়ে হোটেলেই রেস্ট নিলাম এবং গল্প করলাম রাতের ডিনারের অপেক্ষায়। কেমন গালা? আগেই বলেছিলাম নীলগিরি চকলেট সবচেয়ে বিখ্যাত, তাই আমাদের টার্গেট ছিল আজকে যেভাবে হোক, যত রাতই হোক না কেন, আমাকে কিন্তু মার্কেটে বেরিয়ে চকলেট নিতে হবে। সেই চকলেটের মার্কেটের খুঁজে আমরা দুজনা বেরোলাম, আমি আর আমার ওয়াইফ। কেউ আর বেরোতে পারলো না, কারণ শরীর সকলের ভালো না, আমার মায়েরও পেট ব্যথা ছিল, তাই কেউই বেরোয়নি। তাই আমরা বেরিয়ে একটা
মানে যেহেতু হোটেলটা আমাদের মার্কেটের পাশেই, তাই পাইকারি একটা দোকানের খোঁজ পেলাম। তা সেই পাইকারি দোকানের সমস্ত ডিসক্রিপশনে নাম্বার এবং সব কিছু আমি দিয়ে দেব। আমি হলফ করে বলতে পারি এর চেয়ে কম দামে এবং এত বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা কিন্তু কিনতে পারবেন না। পারলে ওদের ফোন করলে কিন্তু অনলাইনেও ওরা পাঠিয়ে দেবে। আমি মালিকের সাথে নিজে কথা বলে এসেছি এবং সামনে দেখতে পাবেন ওর সাথে কত কিছু কথা হয়েছে এবং সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে আপনি কিন্তু পেয়ে যাবেন। আর কোয়ালিটি 1 নম্বর। কার্ডে ফোন নাম্বার সব দেওয়া আছে, আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। You always stay here, right? মার্কেট থেকে ফিরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। এসেই দেখি গরম গরম পোস্ত, আলু পোস্ত, ডাল, ভাত, চিকেন কষা, সে এক এলাহি রান্না। আজকে চাটনিও হয়েছিল আনারসের। এত সুন্দর খেলাম এবং এনজয় করলাম কি বলবো। আজ পাঁপড়ও করেছিল চাটনির সাথে। দেখে নিন কী কী খাওয়া দাওয়া হয়েছে। মাংসটা অসাধারণ হয়েছিল। সেদিনকে রাত্রে শুয়ে পড়া হলো। পরের দিন সকালবেলা আমাদের কুমিল্লির উদ্দেশ্যে যাত্রা। তাই সকালে চঞ্চলদাকে একটা আশ্চর্য খাবারের অর্ডার দেওয়া হলো। যেহেতু একটা না অনেক রিচ খাচ্ছিলাম, সেই জন্যে সকালবেলা একদম বাসমতি চালের সেদ্ধ ভাত, পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ, মসুরির ডাল আর ডিম সেদ্ধ, আর সাথে দেশি ঘি। সে অসাধারণ তৃপ্তি করে সকলে খেলো। দেখুন আমরাও খাচ্ছি। এবার আমরা কুমিল্লির উদ্দেশ্যে রওনা দেব। সকাল 10টা নাগাদ আমাদের বাস রেডি। আমরা প্রত্যেকে রেডি হয়ে আমাদের এই প্রিয় হোটেলটি ছেড়ে দিলাম এবং সকলে লাগেজ রেডি করে আমাদের গাড়িতে ওঠার জন্য রেডি। এবার যাত্রা কুমিল্লি। মুন্না ছেড়ে যেতে সত্যি মন চাইছিল না, এত সুন্দর পরিবেশ কি বলবো। যাই হোক, এবার আমরা সামনে এগিয়ে চললাম। আমাদের পরবর্তী গন্তব্য হলো একটি চা বাগানে নেবে সকলে ছবি তোলা। তাই একটি ভালো চা বাগান দেখে আমাদের গাইড নামালেন এবং চঞ্চলদা প্রত্যেককে বলেন এই চা বাগানে একটু সময় কাটাতে। ভ্যালিটা এতটাই সুন্দর যে এখানে সত্যি আমরা পাগলের মতো ছবি তুলেছি এবং পোস্টও করেছি সোশ্যাল মিডিয়াতে। চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এত বড় বিস্তীর্ণ চায়ের ভূমি খুবই কম দেখা যায়। অবশেষে আঁকাবাঁকা পথকে সঙ্গী করে আর এই সুন্দর আকাশকে সাথে নিয়ে আর বিস্তীর্ণ চা ভূমিকে সাথে নিয়ে আমরা মুন্নারকে বিদায় জানিয়ে কুমিল্লির পথে রওনা দিলাম। কুমিল্লি যাওয়ার পথে আরেকটি ঝর্ণা পড়বে এবং সেই ঝর্ণাটির পাশেই আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম টাটা টি এস্টেটটা দেখাবো, সেটি এখানেই অবস্থিত। সত্যিই দেখে মনটা ভরে গেল। এবং এর পাশে প্রচুর প্রচুর আম এবং আনারস কেটে কেটে বিক্রি হচ্ছে। এগুলো মাত্র 20 টাকা করে দাম। খুব সুন্দর খেতে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমরা কিন্তু কিনেছিলাম এবং খেতে খুব সুস্বাদু। এবার এই ঝর্ণাটি এনজয় করছি, চলুন আপনারাও দেখে নিন। আপনাদের বলেছিলাম না সেই আম আর আনারস, এই দেখুন এই বয়স্ক ভদ্রলোকের থেকে কিনেছিলাম 20 টাকা করে একটা গোটা আম। খুব সুন্দর খেতে।
এরপর আমরা এগিয়ে গেলাম কুমিলির পথে। কুমিলি ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি বিকেল 3টে বেজে গেছিল। আমরা ওখানে গিয়েই লাঞ্চ করেছিলাম। আপনাদের বলেছিলাম ভিডিওর মাঝখানে যে এই মুন্নারের হোটেলটা ডিটেলস বিবরণগুলো আমি লাস্টে ভিডিওতে দিয়ে দেব, তাই এই ভিডিওটা এখন চলছে। আপনারা অবশ্যই এই ডেসক্রিপশনে নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারেন। এবং চঞ্চলদা, যিনি যার সাথে আমি যাই এবং ট্যুর অপারেটর, তার সাথেও কিন্তু আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার পুরো ফ্যামিলি ট্রিপ করেছি, তারই ভিডিও কিন্তু আমি তুলে ধরছি, এটা কোনো প্রমোশনাল নয়, তাই সেটা ভাববেন না। যাই হোক, এর পরের পর্বের জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পারলে। আগেও বলেছি, আমার আগের ভিডিওটি পুরো শান্তিপুর ট্রিপ একদম এর্নাকুলাম কোচি ট্যুর, সেটাও পার্ট 1টা দেখতে পারেন, তার ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেব। এবং সেই ভিডিওতেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার নই, তাই আমাকে সাবস্ক্রাইব করতেই হবে এরকমও কোনো ব্যাপার নেই। কিন্তু যেটুকু ভিডিও করব সেটুকু ডেসক্রিপটিভ ভিডিও, যাতে করে সকলে আপনারা সুবিধা পান কিছু এবং মানুষের উপকার হয়, সেটুকুই আপনাকে জানাবো। হোটেলটি কিন্তু দারুণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এই হোটেলটা ভালোভাবে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমাদের ট্যুর অপারেটর কীভাবে আমাদেরকে যত্ন করেছিলেন। বলেছিলাম সেই নদীর ধারে, সেই নদীটি দেখালাম আপনাদের। এবং তৃতীয় পার্ট কিন্তু আমি দেখাবো কুমিলি, একটা দারুণ এক্সাইটিং একটা ভালো এপিসোড। সেখানে থাকবে পেরিয়ারের জঙ্গল, বোট সাফারি, সমস্ত কিছু। এবং অপেক্ষা করুন তার জন্য, 3 থেকে 4 দিন পর আমি ওটা রিলিজ করব। পার্ট 3 কেরালা ট্রিপ। কেরালা এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।